গতকাল হাসনাত আবদুল্লাহর উপরে আক্রমণ হয়েছে। হাসনাত আবদুল্লাহ আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা তাদের মধ্যে একজন, এবং হাসনাত আবদুল্লাহর উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে 2018 সালে কুষ্টিয়ার আদালতে হয়েছিল। আমারটা আরো বড় আকারে হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না বললেই চলে। তো হাসনাত আবদুল্লাহর উপরে যারা আক্রমণ করেছে, যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে, সে একই ফ্যাসিস্টরা কিন্তু 2018 সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল। সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। তো হাসনাত আবদুল্লাহ তিনিও বেঁচে গেছেন গতকাল। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে আছে। তো এই ব্যর্থতা কাঁধে, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি দু একটি কথা বলে নিই, খুবই প্রাসঙ্গিক, খুব লম্বা করবো না আমার বক্তৃতা। যে সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে 2018 সালে, সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এবং কেন আমি বলছি, কিভাবে বলছি, তার প্রমাণটা একটু দিয়ে নিই আপনাদেরকে। যখন আমার উপরে আক্রমণ হচ্ছিল সেদিনও ঘটনা চক্রে আবদুল্লাহ আমার সঙ্গে ছিলেন। তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণের সেই ছবি, যার জন্য সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পান, সেই আক্রমণের দৃশ্য। এবং আক্রমণ চলাকালীন তখন বিএনপি অফিসে, বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে, সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সভায় সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলম। তো তাকে বলা হলো যে মাহমুদুর রহমানের জীবন বিপন্ন, আপনি একটি সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা। তিনি তৎকালীন সেই ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন। ফোন করে তিনি যখন বললেন যে মাহমুদুর রহমানকে কি আপনারা মেরে ফেলবেন আজকে, তাকে তো বাঁচাতে হবে, আসাদুজ্জামান কামালের জবাব ছিল, এখানে আমার কিছু করার নেই, এটা উপরের নির্দেশ। তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল, যিনি ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন, তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশদাতা ছিল স্বয়ং শেখ হাসিনা, কাজেই সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নাই। দ্বিতীয় আরেকটি অভিজ্ঞতার কথা বলি আপনাদের জানার জন্য, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার চেহারা চরিত্র জাতি বোঝা উচিত। আমার ধারণা জাতির সব অংশ এখনো বোঝে নাই, যে কারণে আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার আমলের সাথে অন্য আমলের তুলনা করি। আমরা বলি যে অন্য আমলেও মিডিয়ার প্রতি আক্রমণ হয়েছে। এটা যখন বলি আমরা, তখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এক ধরনের লেজিটিমেসি দেই আমরা। এটা আমাদের স্মরণে রাখা দরকার। শেখ হাসিনার আমলের সঙ্গে কোনো আমলের তুলনা চলে না। এ ব্যাপারেও যদি আজও আমরা বুঝে না থাকি, তাহলে আমাদের শিক্ষার এখনো অনেক বাকি আছে, যে আশঙ্কা আসাদ ভাই ব্যক্ত করেছেন। তো শেখ হাসিনার আর একটা ঘটনা বলে রাখি আপনাদেরকে। আমার 39 দিন রিমান্ডের একটা পর্যায়ে শেষ দিন আমাকে ডিবিতে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি কিন্তু মাটিতে থাকতাম ডিবিতে, এবং ডিবির যে গারদে থাকতাম সেই গারদে 30-35 জন আমরা গাদাগাদি করে থাকতাম। তো সেখান থেকে শেষ দিন হঠাৎ রাত্রি 12টার দিকে আমার ডাক পড়লো যে আপনাকে ডিসিডিবি ডেকেছেন। তো আমি গেলাম। যাওয়ার পরে ডিসিডিবি আমাকে বললেন যে এর মধ্যে আমার কিন্তু আয়নাঘর দেখা হয়ে গেছে, র্যাবের আয়নাঘর ঘুরে এসছি। তিনি বললেন যে আপনি, স্যারই বললেন, এটা খুবই আশ্চর্যজনক, স্যার বলেই বললেন, স্যার আপনি আমাদের উপরে হয়তো রাগ করেছেন আমাদের আচরণে, কিন্তু রাগ করবেন না, আমাদের উপরে যে নির্দেশ ছিল তার কিছুই আপনাকে আমি করি নাই। তো আমি বললাম কি নির্দেশ ছিল? তখন বললেন যে স্বয়ং শেখ হাসিনা জানতে চেয়েছেন যে আমাদের একটা বিশেষ চেয়ার আছে, যেই চেয়ারে খুব দ্রুত ঘোরানো হলে মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়, কারণ এটা এত বেশি আরপিএম এ চেয়ার ঘোরে যে ওই চেয়ারে আপনি নরমাল থাকতে পারবেন না, কিছুক্ষণ পরে আপনি বমি করা শুরু করবেন। শেখ হাসিনা জানতে চেয়েছেন সরাসরি যে আমাকে ওই চেয়ারে ঘোরানো হয়েছে কিনা। এই হচ্ছে শেখ হাসিনার চরিত্র। আমরা যদি শেখ হাসিনার চরিত্র সম্পর্কে এবং ওই সরকারের চরিত্র সম্পর্কে কোনো ভুল ধারণার মধ্যে থাকি, সেই ধারণা এখনো
মিটে